ঘড়ির কাঁটায় রাত 12টা। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সিকিমের পাহাড় তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। শুধুমাত্র একটি বাড়িতে লাইট জ্বলছে তখনও। কে আপনি? নমস্কার স্যার, আমি পূজা গুপ্তা। এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। বাইরে এত ঠান্ডা, তারপর বৃষ্টি পড়ছে। আপনি কি আমাকে দয়া করে একটু ভেতরে আসতে দেবেন? সুনীল তাকে ভেতরে আসতে বলে। এবার বলুন আপনি এত রাতে কেন এসেছেন? আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কলকাতার অফিসে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। তো আপনি আমার ইন্টারভিউ নিতে চান, তাই কলকাতা থেকে সিকিমে ছুটে এসেছেন, আবার এই এত রাতে? ঠিক আছে, বলুন আপনি কি জানতে চান? আপনি বেশিরভাগ সায়েন্স ফিকশন আর ভূতের গল্প লেখেন, কিন্তু আগের মাসে আপনার একটি ভূতের গল্প প্রকাশ হয়, ছালাবা। এই গল্পটা খুব রোমাঞ্চকর ও ভয়। গল্পটা পড়ার পর আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি কেবল জানতে চাই, আপনি যে 1990 সালের গল্পটা লিখেছিলেন, এটা কি সত্যি ঘটনা? আপনি কি নিজের চোখে ছালাবা দেখেছিলেন? এই কথাটা শোনার পর সুনীল একটু ঘাবড়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, অন্য কেউ হলে আমি এর কোনো উত্তর দিতাম না, কিন্তু তুমি অনেক কষ্ট করে এতদূর এসেছো, তাই তোমায় বলছি। তুমি চাইলে খবরের কাগজে এইটা ছাপাতেও পারো। এই সম্পূর্ণ ঘটনাটা 1990 সালের। আমরা 4 বন্ধু ছিলাম, আমি, বিষ্ণু, সুরজ আর প্রীতম। বিষ্ণুর বাড়ি ছিল নেপালের পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রামে। আমরা 4 জনেই ছিলাম দার্জিলিং সেন্ট পলের স্টুডেন্ট। হঠাৎ করেই একদিন বিষ্ণু বাড়ি থেকে ফোন আসে, আর ও তাড়াতাড়ি বাড়ি চলে যায়। প্রীতম আর সুরজ দুজনে মিলেই চেস খেলছিল। আরে ভাই, তোরা ঘরের মধ্যেই বসে থাকবি না একটু বাইরে ঘুরতে যাবি? ফাইনাল এক্সাম হয়ে গেলে তো সবাই সবার বাড়ি চলে যাব। আর বলিস না, বিষ্ণুকে ছাড়া আর কোনো জায়গায় যেতে ইচ্ছে হয় না। তখনই একজন ক্লার্ক এসে জানায়, সুনীল, বিষ্ণু ফোন করেছে, গিয়ে কথা বলো। আমি সঙ্গে সঙ্গে গিয়ে ফোনটা ধরলাম আর বললাম, কিরে বিষ্ণু, বাড়িতে সব ঠিক আছে তো? তুই হট করে চলে গেলি যে? আমার কথা ভালো করে শোন, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। আমিও জানতাম না, এখানে এসে জানতে পেরেছি। তোরা সবাই কাল সকালে বাস ধরে আসবি। কেন রে, এ তো ভালো খবর। আমরা এখনই ব্যাগ প্যাক করে বের হচ্ছি। না না, তোরা এখন বের হলে তোদের বাস পৌঁছাতে পৌঁছাতে সন্ধে 6টা বাজবে। আর সন্ধে 6টার পর আমাদের গ্রামে কোনো গাড়ি পাওয়া যায় না, আর আমিও তোদের নিতে আসতে পারবো না। কেন রে, তোদের পুরো গ্রাম কি সন্ধে হলেই ঘুমিয়ে পড়ে নাকি? আরে কি বলবো, আমাদের গ্রামে ছালাবার আতঙ্ক আছে। ছালাবার নজর যার ওপর পড়ে সে আর বাঁচে না। ভুল করেও তোরা দুপুরে বাস ধরবি না। ব্যাস এইটুকুই বলে বিষ্ণু ফোনটা কেটে দেয়, আর আমি রুমে এসে পুরো ঘটনাটা সবাইকে বলি। আরে এই গ্রামের লোকরাও পারে। টেকনোলজি এত উন্নত হয়েছে, আমেরিকা রোজ চালে লোক পাঠাচ্ছে, আর এই গ্রামের লোকরা এখনো ভূত পিশাচ জিন নিয়ে পড়ে আছে। এরা যে কবে শুধরবে। ঠিক আছে, চল তাহলে 2টোর বাসটাই ধরি। বিষ্ণুকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। ওর 3 বন্ধুকে দেখে ওদের গ্রামের সব ভূত পালিয়ে গেছে। হ্যাঁ, এতে গ্রামের লোকদের এই অন্ধ বিশ্বাসটাও দূর হয়ে যাবে। আমরা 3 জনে ব্যাকপ্যাক নিয়ে রওনা হলাম। সন্ধে 6টার সময় বাস আমাদের নেপালের গ্রামের পাহাড়ি রাস্তায় নামিয়ে দিল। চারিদিকে নিস্তব্ধ আর অন্ধকার, মাঝে মধ্যে পাহাড়ের গা বেয়ে ঠান্ডা বাতাস নেমে আসছিল। আমরা 3 জন মিলে বিষ্ণুর বাড়ির দিকে এগোতে থাকলাম। কিছু দূর যেতেই আমাদের পেছন থেকে বিষ্ণু ডাক দিল, আমি জানতাম তোরা 3 জনে আমার কথা শুনবি না। সন্ধ্যা 6টার বাসটায় তোরা নামবি, তাই তোদের নিতে চলে এলাম। কিন্তু তুই যে বললি সন্ধ্যে 6টার পর তোদের গ্রামের বাইরে কেউ বেরোয় না, তো তুই এলি কি করে? তাড়াতাড়ি আমার সাথে চল, বাকি কথা বাড়ি গিয়ে হবে। আমরা 3 জনে চুপচাপ বিষ্ণুর পেছন পেছন চললাম। চারিদিকে একটা নিস্তব্ধতা যেন থমথম করছে। বিষ্ণু এত চুপচাপ কেন? ও তো কথা না বলে থাকতে পারে না।
আরে ও আমাদের ভয় দেখানোর জন্য নাটক করছে, ছাড় তো। আরে ওই দেখ দূরে কিছু লোক দেখা যাচ্ছে তো, শুধু মিথ্যে কথা। কিন্তু বিষ্ণু ওই দিকে ঘাড় ঘুরিয়েও দেখে না। কি রে, তুই যে বললি রাতে তোদের গ্রামে কেউ বের হয় না, ওই তো লোক। আগে বাড়ি চল, সব কথা বাড়ি গিয়ে বলবো। আরে আমার জোরে প্রস্রাব পেয়ে গেছে। বিষ্ণু সঙ্গে সঙ্গে প্রীতমের দিকে তাকায় আর বলে, আয় আমার সাথে, পুকুর পাড়ে এই ঝোপের ধারে করবি, আয়। তোরা দুজন যা, আমি আর সুনীল একটু এগিয়ে গিয়ে তোদের গ্রামের লোকের সাথে আলাপ করে আসি। কথাটা শোনা মাত্রই বিষ্ণু আমাদের দিকে আর চোখে তাকায়। আমি আর সুরাজ এগিয়ে গিয়ে দেখি এটা একটা শ্মশান। কিছু লোক একটা চিতা সাজিয়ে দাঁড়িয়ে আছে। সকলের মধ্যে আমি একজনকে চিনতে পারি। সে আর কেউ না, বিষ্ণুর বাবা। উনি হাউ হাউ করে কাঁদছেন। কি ব্যাপার কাকাবাবু, আপনি এইভাবে কাঁদছেন কেন? আমার বিষ্ণু আমাকে ছেড়ে চলে গেছে, ও আর এই জগতে নেই বাবা। এই কথা শুনে আমরা চমকে যাই। এ কি বলছেন আপনি? বিষ্ণু তো আমাদেরকে বাস স্ট্যান্ডে আনতে গিয়েছিল, আর ও তো আমাদের সাথেই আছে, ওই তো দাঁড়িয়ে আছে। কথাটা শোনা মাত্রই বিষ্ণুর বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সাথে থাকা গ্রামের লোকজনও যেন ভয় পেয়ে যায়। তখনই গ্রামের পুরোহিত মশাই এগিয়ে আসেন। তোমাদের দুজনের কি মাথা খারাপ হয়ে গেছে? যদি বিশ্বাস না হয় তাহলে ভালো করে দেখো, চিতার ওপর বিষ্ণু শুয়ে আছে। আমরা দুজনেই চিতার দিকে তাকিয়ে চিৎকার করে উঠি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা কে? এটা যদি বিষ্ণু হয় তাহলে ওইখানে প্রীতমের সাথে কে আছে? পুরোই সঙ্গে সঙ্গে চমকে ওঠে। ছালাবা, ওর নজর তোমাদের ওপর পড়েছে, তাড়াতাড়ি চলো, তোমার বন্ধু শয়তানের কবজায় আছে। আমরা সবাই মিলে সঙ্গে সঙ্গে দৌড়ে যাই। গিয়ে দেখি প্রীতমের নিতর দেহটা পড়ে আছে। এর মানে গ্রামের লোকেরা ঠিক বলেছে, এর মানে আমাদের সাথে এতক্ষণ বিষ্ণু ছিল না, ছিল ছালাবা। প্রীতমের মৃতদেহটা সঙ্গে সঙ্গে সুরজের উপর একটা মট করে শব্দ হলো সুরজের ঘাটটা মটকানোর। সঙ্গে সঙ্গে পুকুরের জল থেকে একটা কালো ধোঁয়া উঠে আসে, আর সেটা একটা ভয়ানক রূপ ধারণ করে। সন্ন্যাসী, তুই কি ভাবলি তুই এই গ্রামের লোকেদের বাঁচিয়ে নিবি? তুই ভালো করে জানিস আমার নজর যার উপর পড়ে তার আত্মাটাকেও আমি কবজা করে নিই। পুরোহিত সঙ্গে সঙ্গে মন্ত্র জপ করতে শুরু করে, আর একটা মন্ত্রপুত জল ছুড়ে দেয় সেই ছায়াটার দিকে। আমি তোদের ছাড়বো না। কিছুক্ষণের জন্য আমি শয়তানটা শক্তি কম করে দিয়েছি, আর সময় নেই, তাড়াতাড়ি সবাই মন্দিরের দিকে চলো। আমি গ্রামের লোকেদের সাথে দৌড়াতে থাকি মন্দিরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে আমি ধপাস করে পড়ে যাই। কি হচ্ছে কিছুই আমার মাথায় আসে না, মাথা ঘন ঘন করে ঘুরতে থাকে। পুরোহিত মশাই সারা রাত যজ্ঞ চালিয়ে যান। যখন পূবের আকাশ লাল হয়ে ওঠে তখন তিনি যজ্ঞ থামান। এবার আর কোনো ভয় নেই, এবার বাইরে আসো। পুরোহিত মশাইয়ের কথা মতো আমরা সবাই বাইরে বেরিয়ে আসি। তোমার বন্ধুরা সবাই মারা গেছে, আর তুমি কখনো এই গ্রামে আসবে না। এই বলে তিনি একটা তাবিজ দেন আর বলেন, এই তাবিজটাকে কখনো হাতছাড়া করবে না, আর একটা কথা মনে রাখবে, এই ছালাবা কখনো তোমার পেছন ছাড়বে না। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি ধরনের ছালাবা? অনেক বছর আগে আমাদের গ্রামে বিদিশা নামে এক ডাইনি থাকতো। ও কালো জাদু করত। একদিন গ্রামে সবাই মিলে ওকে ওই পুকুরের পাড়ে জীবন্ত জ্বালিয়ে দেয়। কিন্তু ওই কালো জাদুর জন্য ও মরার পরেও ছালাবায় পরিণত হয়। ওর শক্তি এই যে ও যাকে মারে তারাও ছালাবা হয়ে যায়, যেমন তোমার বন্ধু বিষ্ণু, প্রীতম আর সুরজ। এ কি বলছেন? মনে রাখবে, ও একদিন তোমার আত্মাকেও নিতে আসবে, কিন্তু যতক্ষণ এই তাবিজ তোমার সাথে আছে ও তোমাকে ছুতে পারবে না। তখনই বিষ্ণুর বাবা কাঁদতে কাঁদতে এসে বললেন, আমাদের গ্রামে টেলিফোনের সুবিধা নেই। ও তোমাদের ফোন করতে নিচের গ্রামে গিয়েছিল, কিন্তু ফেরার পথে একদল নেকড়ে ওর রাস্তা আটকায়। ও একটা পাথরের পেছনে লুকিয়ে যায়, কিন্তু যতক্ষণ নেকড়েগুলো যায় তখন অন্ধকার নেমে আসে। এই পুকুরের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় ছালাবা ওর ওপর আক্রমণ করে আর ওকে মেরে ফেলে। তোমরা আসার কিছু আগেই ও মারা যায়। তারপর আমি গভীর শোকে ভয় নিয়ে সেই গ্রাম থেকে চলে আসি। আজও সেই গ্রাম আর ঘটনার কথা মনে করলে আমার ভেতরটা কাটা দিয়ে ওঠে। এখনো নিজেকে বিশ্বাস করাতে পারি না যে সেই দিন যা দেখেছিলাম তা সত্য না মিথ্যা। আমি আজও আমার বন্ধুদের অভাব আমার জীবনে অনুভব করি। আপনার কি মনে হয় ওই ছালাবা কি
আজও আপনার পিছু করছে, আর আপনি তো আজ সেই তাবিজটাও পড়েননি। সুনীল চমকে উঠল। সে তার হাতের দিকে তাকিয়ে দেখে তাবিজটা তার হাতে নেই। তখনই সেই মেয়েটা তার আসল রূপ ধরে। তুই মনে হয় সন্ন্যাসীর কথা মন দিয়ে শুনিসনি। আমার নজর যার ওপর পড়ে তাকে আমি কখনো ছাড়ি না। তোর বন্ধুরা তোর আশায় আছে, আজ আমি তোকে ওদের কাছে নিয়ে যাব।